আচ্ছা, কটনের পোরশন আমাদের মোটামুটি শেষ। আসলে শেষ বলতে শেষ না। মানে আমরা শেষ করেছি আরকি। শেষ করতে বাধ্য হই। আ পড়া এবং জানা কোনটারই তো আসলে শেষ হয় না। তো এখন আমরা হচ্ছে একটু জুট নিয়ে কথা বলব। জুট নিয়ে আসলে আমরা বেশ আসলে গুরুত্বটা অনেক কম দেই। এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে আ বিগত কয়েক দশক ধরে আমাদের দেশে জুটের অবস্থা খুবই মানে করুণ বলা যেতে পারে। তো বেসরকারি খাতেও হচ্ছে জুট স্পিনিং এ যে বিশেষ একটা বিনিয়োগ হচ্ছে না বললেই হয়। আ কটনের তুলনায় হচ্ছে না, সোজা কথায়। তো সেই হিসাবে আমাদের কাজের সুযোগ জুট স্পিনিং এর ক্ষেত্রেও বিশেষে খুব কম। অল্প খুব সামান্য কিছু জুট স্পিনিং মিলে হচ্ছে লোকজন নেয়, তো সেটাও আহামরি কিছু না আরকি, বলার মতো কিছু না। এর বিপরীতে যেহেতু আমাদের সব মনোযোগ হচ্ছে কটন স্পিনিং এই, তো এইজন্য আমরা যতটা সম্ভব হচ্ছে কটন স্পিনিং সম্পর্কেই ধারণা নেওয়ার চেষ্টা করি। তারপরও লং স্টেপল স্পিনিং হিসেবে আমরা জুট স্পিনিং নিয়ে কিছু বেসিক আইডিয়া হচ্ছে তো আমাদের অবশ্যই দরকার। জুটকে কিন্তু আমরা হচ্ছে লং স্টেপল স্পিনিং এর মধ্যে ধরি। কটনটা যেরকম শর্ট স্টেপল স্পিনিং, জুট হচ্ছে লং স্টেপল স্পিনিং। তো জুটের মধ্যে আমরা জুটের কিছু অংশ তো ইয়ার্ন 1 এ পড়ে আসছি। যেমন হচ্ছে জুট ব্যাচিং, জুট সিলেকশন কিংবা জুট কার্ডিং, এই জিনিসগুলো আমরা হচ্ছে ইয়ার্ন 1 এ পড়ে আসছি। তো এই ইয়ার্ন 2 তে এসে আমরা হচ্ছে মূলত ২ টা মেশিনের ব্যাপারে কিছুটা জানার চেষ্টা করব। একটা হচ্ছে জুট ড্রয়িং, আরেকটা হচ্ছে জুট স্পিনিং। এই জুট ড্রয়িং এবং জুট স্পিনিং, এই ২ টা মেশিনের ব্যাপারে আমরা হচ্ছে জানার চেষ্টা করব। তো এটা জানার জন্য মূলত আ পরীক্ষার পড়ার জন্য আমাদের একটা শিট দেয়া আছে যে আমাদের ইয়ার্ন 2 হচ্ছে স্টুডেন্টস কর্নার থেকে তোমরা হচ্ছে জুট কনটেন্ট ফোল্ডারে থেকে একটা শিট পেয়ে যাবে। জুট ড্র ফ্রেমের একটা ছোট্ট একটা শিট আছে যেটা আমাদের পরীক্ষার হচ্ছে প্রস্তুতির জন্য। ছোট্ট একটা শিট আছে জুট ড্র ফ্রেমের। আর হচ্ছে এটা পরীক্ষার জন্য। আর যেটা পড়ার জন্য আমরা যেটা হেল্প নিব। পড়ার জন্য হচ্ছে আমরা একটা ভিডিওর হেল্প নিব। এই ভিডিওটা ব্লগ সাইটে এখনো দেওয়া হয় নাই। ভিডিওটার নাম হচ্ছে হাউ ডু দে ডু ইট জুট ড্রয়িং। তো হাউ ডু দে ডু ইট জুট ড্রয়িং, এটা আসলে এমন একটা ভিডিও যেটা ৪ টা ভিডিওর মাধ্যমে পুরা জুট স্পিনিং কে খুব সুন্দরভাবে হচ্ছে তুলে ধরা হয়েছে। অসাধারণ ৪ টা ভিডিও মিলে বোধহয় ৩.৫ ঘন্টার মতো সময় লাগবে তোমাদের দেখতে। তো আমাদের ইয়ার্ন 2 এর সিলেবাসের মধ্যে হিসেবে আমরা জুট ড্রয়িং এবং জুট স্পিনিং এর ভিডিওটা দেখব। আর তোমাদের যদি আগেকার ভিডিওগুলি দেখতে ইচ্ছা করে তাহলে তোমরা দেখে নিবা। এই যে এখানে এই যে হাউ ডু দে ডু ইট জুট সিলেকশন এর জুট ব্যাচিং ৪৩ মিনিটের একটা ভিডিও, এবং এরপরে হাউ ডু দে ডু ইট জুট কার্ডিং, এটা মনে হয় ৩৭ মিনিটের একটা ভিডিও। এই ২ টা তোমাদের ইয়ার্ন 1 এ হয়ে গেছে। এটা হচ্ছে দেখে নিবা। গুগলে সার্চ করলে চলবে, সরি ইউটিউবে সার্চ করলে চলবে হাউ ডু দে ডু ইট জুট স্পিনিং। তাহলে দেখবে এই ভিডিওগুলি চলে আসবে। এর মধ্যে আমরা আজকে জুট ড্রয়িং এর ভিডিওটা দেখব। ভিডিওটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত। এটা নিয়ে একটা কৌতুক ছিল। তোমরা এটাকে দেখছো কিনা? আমি মানে হচ্ছে ইন্টারনেটে দেখলাম আরকি একটা ট্রল, যে হচ্ছে দর্জি গেছে নরেন্দ্র মোদির ইয়ে করতে। আচ্ছা থাক, এখন রেকর্ড আছে, এগুলো করা যাবে না। পরে হবে কোনো একদিন। বা তোমরা হয়তো দেখছো। তো ইয়েতে এখন আমরা হচ্ছে জুট ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ভিডিও দেখব। আ আমাদের ভিডিওর মাঝখানে তোমরা চাইলে প্রশ্ন করতে পারো। কারণ আমি হচ্ছে ভিডিও শুনবো বেশি। বলবো কম। এগুলো একটু মাথায় রেখো। এখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে এবং সহজ ইংরেজিতে। পার্শ্ববর্তী দেশ ভারতের হচ্ছে টেক্সটাইল মিনিস্ট্রি, আ তাদের হচ্ছে একটা ভিডিও বানানো হয়েছে, এটা ন্যাশনাল জুট বোর্ডের আন্ডারে। এবং এটা ছিল জুট স্পিনিং এ আমাদের হচ্ছে যে সমস্ত সুপারভাইজাররা কাজ করে তাদের দেশে, ওই সুপারভাইজারদের ট্রেনিং এর জন্য একটা ভিডিও তারা বানিয়েছিল। এই। তাহলে আমি ভিডিওটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে বলে রাখি যে জুট ড্রয়িং এটা কিন্তু হচ্ছে জুট কার্ডিং এর পরবর্তী ধাপ। তো কার্ডিং মেশিনের ডেলিভারিকেই আমরা হচ্ছে জুট ড্রয়িং এনে ফিড দিব। কটনে আমরা যেরকম দেখেছিলাম যে কার্ডিং স্লাইভারকে হচ্ছে স্লাইভারের ক্যানে বন্দি করে তারপরে ফিড দেওয়া হতো। জুট ড্র ফ্রেমে কিন্তু কার্ডিং মেশিন থেকে আনা কোনো স্লাইভারের ক্যান থাকে না। বরঞ্চ কার্ডিং মেশিন থেকে আনা এরকম রোল থাকে, যেখানে রোল দেখতে পাচ্ছ। আর এই মোটা, মোটা দড়ির মতো যে জিনিসগুলি, এগুলাই কিন্তু হচ্ছে জুটের কার্ডেড স্লাইভার। দেখতে অনেক পার্থক্য। তো এগুলাই হচ্ছে জুটের কার্ডেড স্লাইভার। আর কার্ডেড স্লাইভার গুলি থাকে হচ্ছে রোল আকারে, ক্যান ফর্মে থাকে না। তবে হ্যাঁ,
ডেলিভারি ম্যাটেরিয়ালটা অর্থাৎ জুট ড্র ফ্রেমটা হচ্ছে ক্যান আকারে থাকে, এই যে যেমন এগুলা হচ্ছে জুট ড্রোন স্লাইভারের ক্যান। তার মানে জুট কার্ডিং এ আমরা কোনো স্লাইভারের ক্যান পাই না, স্লাইভারকে রোল আকারে নিয়ে এসে ড্র ফ্রেমে নিয়ে আসা হয়। তাহলে আমরা জুট কার্ডিং এর রোল চিনলাম এবং জুট ড্র ফ্রেমের ক্যান চিনলাম। এবার আমরা শুরু করি। আমি অডিও শেয়ার করে রেখেছি। Let us develop a basic understanding on jute drawing. Firstly, let us understand the need of drawing for jute slivers. Thick carded sliver needs to be sufficiently thinned down before converting it to yarn by spinning. Moreover, for spinning a yarn of acceptable quality, this thin sliver needs to be fairly uniform and demands sufficient parallel arrangement of fibers in the sliver. Such a thin sliver is produced from thick finisher card sliver by using several drawing operations. Each drawing operation employs basically two sets of rollers, slow-moving retaining rollers and fast-moving drawing rollers, through which the slivers are passed. By this process called drafting, the input sliver count, say C in, is converted to an output sliver of lower count, say C out, which is simply equal to C in divided by the amount of draft, the ratio between the surface speeds of retaining and drawing rollers. আচ্ছা, এখানে কিছু কথা বলে ফেলা জরুরি। সেটা হচ্ছে যে আমাদের জুটের যেহেতু এটা ড্র ফ্রেম, তার মানে এখানে হচ্ছে দুই ধরনের কাজ হবে। একটা হচ্ছে ডাবলিং হবে আর হচ্ছে ড্রাফটিং হবে। দুইটা অবশ্যই হবে। তো যেহেতু এটা ড্রয়িং এবং আমরা নিশ্চয়ই জানি যে ড্রয়িং এবং ডাবলিং যখন একসাথে হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ড্রাফটিং। সরি, ড্রয়িং এবং ড্রাফটিং যখন ডাবলিং এবং ড্রাফটিং যখন একসাথে হয় তখন তাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং। তো তার মানে যেহেতু এটা জুটের ড্র ফ্রেম, তার মানে এখানে আমাদের ডাবলিং এবং ড্রাফটিং দুইটা কাজই একসাথে হবে। তো প্রথমে আসি ড্রাফটিং এর হিসাবে, যে ড্রাফটিং এখানে কিভাবে হবে। এখানে ড্রাফটিং এর জন্য ঠিক কটনে আমরা যেরকম ড্রাফটিং জোন দেখেছি সেরকমটা থাকবে না, একটু ভিন্ন রকম ব্যবস্থা। এখানে হচ্ছে রিটেইনিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝখানে ড্রাফটিং হবে। রিটেইনিং রোলারের চাইতে ড্রয়িং রোলারের সারফেস স্পিড বেশি থাকে, যার ফলে এর মাঝখানে থাকা ম্যাটেরিয়ালটা ড্রাফট হয়ে যায়। এবং যদি আমরা চিন্তা করি যে এই জোনে কতটুকু ড্রাফট হচ্ছে রিটেইনিং এবং ড্রয়িং রোলারের মাঝখানে, তাহলে সেটাকে কিভাবে বের করতে হবে? সেটাকে বের করার জন্য দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যে আমি সারফেস স্পিড দিয়ে হিসাব করে দেখতে পারি যে কতটুকু ড্রাফট হলো। তো যেহেতু এখানে হচ্ছে ড্রয়িং রোলারের সারফেস স্পিড বেশি, তাহলে হায়ার সারফেস স্পিডকে যদি আমি লোয়ার অর্থাৎ রিটেইনিং রোলারের সারফেস স্পিড দিয়ে ভাগ দেই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব হচ্ছে এই জোনে ড্রাফট কত হচ্ছে। এবং এই ড্রাফটটাকে আমরা বলবো হচ্ছে তোমরা বলতে পারবে এই ড্রাফটটাকে কি বলে? এই ড্রাফটটাকে বলে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট। আর আরেকটা ভাবে আমরা ড্রাফটটা বের করতে পারি, সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের কাউন্ট হিসাব করে। যেহেতু এখানে ড্রাফট হচ্ছে তাই ফিড ম্যাটেরিয়াল কিন্তু কাউন্ট কোর্সার, আর ড্রাফটিং জোন থেকে বের হয়ে আসার পরে কাউন্ট কিন্তু ফাইনার হয়ে যাচ্ছে। তো ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট আর ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট, এই দুইটাকে তুলনা করে আমরা কিন্তু একটা কাউন্ট দিয়ে আমরা একটা ড্রাফট বের করতে পারি, যেটাকে বলা হয় অ্যাকচুয়াল ড্রাফট। অ্যাকচুয়াল ড্রাফট বের করার পদ্ধতি হচ্ছে ফিড এবং ডেলিভারি দুইটার কাউন্টকেই আমাকে আগে সেম সিস্টেমে নিয়ে যেতে হবে। একটা টেক্স আরেকটা এনিতে থাকলে চলবে না, দুইটাকেই টেক্সে আসতে হবে অথবা দুইটাকেই এনিতে আনতে হবে। এরপরে যেই কাউন্টের সংখ্যামান বেশি ওটাকে উপরে এবং যেই কাউন্টের সংখ্যামান কম ওইটাকে নিচে দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে ড্রাফটের মানটা বের হয়ে যাবে। এভাবে কাউন্টকে ব্যবহার করে আমি যে ড্রাফট বের করব সেটাকে বলা হয় অ্যাকচুয়াল ড্রাফট। তার মানে সারফেস স্পিডকে ব্যবহার করে আমরা যে ড্রাফট বের করব সেটা হবে হচ্ছে মেকানিক্যাল ড্রাফট, আর কাউন্টকে ব্যবহার করে আমরা যে ড্রাফট বের করব সেটাকে বলা হবে হচ্ছে অ্যাকচুয়াল ড্রাফট।
By the process of drafting, the fibers also become more parallel. ড্রাফট দিলে ফাইবার প্যারালাল হয়। Let us now study the drafting process for a jute sliver. এখানে কিন্তু এটা টপ ভিউ দেখানো হচ্ছে, বাম দিকেরটা হচ্ছে রিটেনিং রোলার, ডান দিকেরটা হচ্ছে ড্রয়িং রোলার। এখানে টপ ভিউ দেখানো হচ্ছে। Any jute sliver has few fibers of long lengths and large amount of shorter fibers. During drafting of such a sliver, it is found that when longer fibers emerge from the drawing rollers at a faster speed, they drag out from the drafting zone a lot of shorter fibers along with them, mainly due to interfiber friction. For this, a thick place is formed in the sliver emerging from the drawing rollers. Due to such undesirable movement of short fibers, there happens a shortage of fibers in the drafting zone, causing the formation of a thin place following the thick place in the delivered sliver. This is known as drafting wave, indicating alternate formation of thick and thin places in the drafted sliver. Thus, any drafting process with slivers having fibers of variable lengths induce an irregularity in the drafted sliver. In the jute drawing machines, there are moving gill. এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে রিটেনিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝখানে এই যে কিছু পিন দিয়ে তাদেরকে পিনিং করে ফেলা হয়। এই যে এখানে কিন্তু কিছু পিন আছে, এই পিনগুলিকে বলা হচ্ছে গিল পিন, এবং গিল পিনগুলি যেই ফ্রেমের মধ্যে আটকানো সেই ফ্রেমগুলিকে বলা হচ্ছে ফলার বার, FALLER স্যার পিনগুলোর কাজ কি টেনশন দেওয়া না, মূলত পিনগুলো করা? প্যারালাল করা, হ্যাঁ সেক্ষেত্রে তাদের ভূমিকা আছে, কিন্তু তাদের মূল কাজ তারা যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে কম্বিং করার সাথে সাথে প্যারালাল করার সাথে সাথে মূল যে কাজটা সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম যে ড্রাফটিং ওয়েভ তৈরি হচ্ছে আমাদের এখানে, যে একটা লঙ্গার ফাইবার যখন সামনে যাচ্ছে তখন সে অনেকগুলি শর্ট ফাইবারকে সাথে করে নিয়ে যাচ্ছে, তাতে করে একটা জায়গায় বড় একটা থিক প্লেস তৈরি হয়, কিন্তু তার পিছনেই আরেকটা থিন প্লেস তৈরি হয়ে যায়, যেহেতু ছোট ফাইবারগুলি নিজের জায়গা ছেড়ে বড় ফাইবারটার সাথে চলে আসছে। এই ড্রাফটিং ওয়েভ যেন না হয় সেই ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করে। যখন মাঝখান দিয়ে হচ্ছে এই কি বলে এই পিনগুলা হচ্ছে পিনিং করে নিয়ে যায়, ফাইবারের মধ্যে একটা প্যারালালাইজেশন চলে আসে, তখন লঙ্গার ফাইবারের সাথে অনেকগুলা শর্ট ফাইবার অ্যাটাচ থাকে না, অল্প কিছু শর্ট ফাইবার অ্যাটাচ থাকে যদি ফাইবারগুলা সব প্যারালাল হয়ে যায়। এই কারণে হচ্ছে তাদের এই প্যারালালাইজেশনের উদ্দেশ্যটা হচ্ছে যেন এই ড্রাফটিং ওয়েভের ইফেক্টটা কমে যায়, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। তবে হ্যাঁ, এইভাবে পিনিং করলে তো অবশ্যই ফাইবারগুলি কিছুটা প্যারালাল হয়। আসলে যদি প্যারালাল হয় তখনই তো এটা সম্ভব যে একটা লঙ্গার ফাইবারের সাথে অল্প দুই একটা শর্টার ফাইবার থাকবে। ফাইবারগুলি যদি সবাই এলোমেলো থাকে, এরকম এলোমেলো থাকে, তাহলে কিন্তু একটা লঙ্গার ফাইবারের সাথে অনেকগুলি শর্টার ফাইবার ইন্টারকানেক্টেড থাকবে। আর যদি ফাইবারগুলি সব এরকম প্যারালাল হয় তাহলে কিন্তু একটা লঙ্গার ফাইবারের সাথে অল্প সংখ্যক শর্টার ফাইবার থাকবে, ফলে ড্রাফটিং ওয়েভের কারণে ক্ষতির পরিমাণটাও কম হবে। এই কারণে হচ্ছে পিনিংটা করা হবে। বুঝতে পারছো কি? নাকি আমি খুব দ্রুত গড়গড় করে বলে দিয়ে গেছি, বুঝো নাই? স্যার পিন যেটার উপরে বসানো ওটা কি বলে? ফলার বার, FALLERBAR। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, আমার কাছে মনে হচ্ছে আমি উত্তরটা দ্রুত দিয়ে দিছি, কাজে না বুঝলে আমাকে জিজ্ঞেস করো আবার। Pins which are meant to offer some resistance to the unwanted dragging of shorter fibers by longer fibers, and thereby the chance of formation of more amount of thick and thin places gets reduced, and thereby the irregularity in drawn sliver gets reduced. In the jute drawing machines, there is also provision of doubling of slivers, by which more than one sliver, say 3 or 4, are combined
to form a single output sliver. By doubling process, the irregularity of the output sliver gets reduced. ডাবলিং এর কাজ তো তোমরা জানো। ডাবলিং যখন আমরা করি, ডাবলিং এর মূল উদ্দেশ্য হচ্ছে ইভেননেস কে বাড়ানো। ইভেননেস কে বাড়ানো মানে ইরেগুলারিটি কমায় ফেলা। Due to random chance of overlapping of a thick place of one input sliver onto a thin place of the adjoining input sliver. The objectives of jute drawing are set as A. To reduce the sliver count, that is linear density, in steps by the process of drafting. B. To parallelize the fibers in sliver by the process of drafting. C. To improve progressively the uniformity of sliver by the process of doubling. For producing majority of jute yarns, 3 jute drawing operations are usually carried out. First drawing, followed by second drawing, and finally finisher drawing. For producing very good quality jute yarns like sail yarn, 4 drawing operations are preferred for much improvement of sliver irregularity before spinning. But for producing inferior quality jute yarns like sacking weft, sliver irregularity is not much important, and hence true drawing operations, first and finisher drawing, are found sufficient. এখানে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা তো কটনে দেখছি যে 2টা ড্রফ্রেম ব্যবহার করা হয়, ড্রফ্রেম 1 এবং ড্রফ্রেম 2, ব্রেকার ড্রফ্রেম এবং ফিনিশার ড্রফ্রেম। জুটের ক্ষেত্রে একটুখানি আলাদা। রেগুলার কোয়ালিটির জুট ইয়ার্নের ক্ষেত্রে 3টা ড্রফ্রেম ব্যবহার করা হয়। একটা হচ্ছে ফার্স্ট ড্রফ্রেম, একটা হচ্ছে সেকেন্ড ড্রফ্রেম এবং আরেকটা হচ্ছে ফিনিশার ড্রফ্রেম। যদি আমার ড্রফ্রেম হচ্ছে এরকম হয় যে ড্রফ্রেম যদি আমি এরকম ব্যবহার করি যে তোমার খুব ভালো মানের একদম ফার্স্ট গ্রেডের যদি ইয়ার্ন হয়, তখন সেখানে 4টা ড্রফ্রেম ব্যবহার করা হয়। আসলে 4টা ড্রফ্রেম না, ড্রফ্রেম 3টা, কিন্তু সেকেন্ড ড্রফ্রেমে 2বার ম্যাটেরিয়ালটাকে পাস করানো হয়, ফলে 4বার ড্রয়িং করা হয়। আর যদি আমাদের ওই যে চাউলের বস্তা স্যাকিং, স্যাকিং এর ওয়েফট, এটা সবচেয়ে লোয়ার গ্রেডের। তোমরা নিশ্চয়ই 4টা গ্রেড মনে আছে, ওই যে হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট, তারপরে হচ্ছে স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট। এর মধ্যে সবচেয়ে লোয়েস্ট কোয়ালিটি যেটা স্যাকিং ওয়েফট, চাউলের বস্তার ওয়েফট ইয়ার্ন বানাবে, তখন আসলে রেগুলারিটির বিশেষ কোনো দরকার নাই। চালের বস্তার ইয়ার্ন ইভেন না আনইভেন এটা নিয়ে কে মাথা ঘামাইতে যায়, তখন 2টা ড্রফ্রেম ব্যবহার করলেই হবে, ফার্স্ট ড্রফ্রেম আর সেকেন্ড ড্রফ্রেম, সরি ফিনিশার ড্রফ্রেম। Nowadays, we are observing that some mills are using 3 passages of drawings for preparation of sacking weft. Let us understand the thinning down process as executed through 3 drawing operations for converting a very thick card sliver to a very thin drawn sliver, which can be conveniently converted to a yarn by the spinning machine. এখানে যেটা দেখে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ফিনিশার কার্ডের ফিনিশার কার্ডিং মেশিন থেকে জুটের কার্ডিংও কিন্তু একাধিক, ব্রেকার কার্ডিং, ফিনিশার কার্ডিং, তারপরে হচ্ছে টিজেল কার্ডিং, একাধিক কার্ডিং মেশিন ব্যবহার করা হয়, টিজার কার্ড। তো একাধিক কার্ডিং মেশিন ব্যবহার করা হয়। কার্ডিং এর ভিডিও তোমরা সুযোগ মতো একদিন বিকালবেলা হচ্ছে দেখে নিও। তো ফিনিশার কার্ডিং মেশিন থেকে যে স্লাইভারটা আসে, ওখানে এন দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ ফাইবার ইন ইচ ক্রস সেকশন, এভারেজ নাম্বার অফ ফাইবার। তো এভারেজে 23,000 থেকে 24,000 ফাইবার থাকবে কার্ডের স্লাইভারে। ওই স্লাইভারটাকে ফার্স্ট ড্রয়িং মেশিনে দেয়া হবে। 2 ডাবলিং হবে ফার্স্ট ড্র ফ্রেমে, অর্থাৎ 2টা কার্ডের স্লাইভার থেকে একটা ড্রোন স্লাইভার বানানো হবে এবং ড্রাফট দেওয়া হবে হচ্ছে অ্যারাউন্ড 4.5 দিলে ফার্স্ট ড্রয়িং থেকে যে স্লাইভারটা পাওয়া যাবে ওই স্লাইভারটা একটু চিকন হবে, অ্যারাউন্ড এভারেজে 13,800 ফাইবার থাকবে। সেটাকে সেকেন্ড ড্রয়িং এ নিয়ে 3 ডাবলিং দিয়ে 6.5 ড্রাফট দিলে সেকেন্ড ড্রয়িং থেকে হচ্ছে আরেকটু চিকন আরেকটা স্লাইভার বের হবে, যেটার হচ্ছে ফাইবার থাকবে অ্যারাউন্ড 7,600। সেটাকে নিয়ে যাওয়া হবে ফিনিশার ড্রয়িং এ, সেখানে আবারও 2 ডাবলিং দিয়ে অ্যারাউন্ড 10 এর কাছাকাছি ড্রাফট দিয়ে
একটা চিকন ফিনিশার ড্রোন স্লাইভার বের করা হবে, যেটার মধ্যে হচ্ছে ফাইবারের সংখ্যা থাকবে অ্যারাউন্ড 2000। সেটাকে জুট স্পিনিং এ নিয়ে অ্যারাউন্ড 16 ড্রাফট দিয়ে ইয়ার্ন বানানো হবে, সেখানে ফাইবারের সংখ্যা থাকবে অ্যারাউন্ড 125টা। এই হচ্ছে মোটামুটি আমাদের থিনিং প্রসেস, যে আমরা কিভাবে ফিনিশার কার্ডিং থেকে যে রোল পাচ্ছি সেখান থেকে প্রত্যেকটা মেশিনে কি রেঞ্জের ডাবলিং ড্রাফটিং দিয়ে দিয়ে ইয়ার্ন পর্যন্ত যাই, এবং ফাইবারের সংখ্যাই বা সেখানে কিরকম থাকে, এই নিয়ে একটা আলোচনা এখানে করা হয়েছে। This type of fast drawing. At first, we will study the fast drawing operation. This is a screw gill type fast drawing machine. Let us now understand the drawing process as executed by this type of fast drawing machine. এই কম্পোনেন্টগুলির সাথে আমরা একটু পরে পরিচিত হব। This is a schematic diagram of a jute drawing machine. The feed slivers are drawn through a pair of retaining rollers and a self-weighted jockey roller placed on them. তো এখানে আমরা দেখলাম যে রিটেনিং রোলার এবং সেলফ ওয়েটেড জকি রোলারের কথা বলা হচ্ছিল। আমরা তো শুরুতেই বলেছি যে রিটেনিং রোলার এবং ড্রয়িং রোলারের মাঝখানে ড্রাফট হবে। তো আমাদের এখানে হচ্ছে এই ছোট্ট দুইটা রোলার, যে এটা একটা রিটেনিং রোলার আর এটা একটা রিটেনিং রোলার। আর এই রিটেনিং রোলারের মাঝখানে যে বড় একটা রোলার আছে, এই যে এটা, এই বড় রোলারটার নাম হচ্ছে সেলফ ওয়েটেড জকি রোলার বা শুধু জকি রোলার। এখান থেকে 4টা স্লাইভার দেখা যাচ্ছে যারা কার্ডিং মেশিন থেকে আসছে, এবং কার্ডিং মেশিন থেকে এসে রিটেইনিং রোলারের নিচ দিয়ে গিয়ে জকি রোলারের উপর দিয়ে গিয়ে আবারও রিটেইনিং রোলারের নিচ দিয়ে গিয়ে সামনের দিকে চলে যাচ্ছে। আর মাঝখানে এই যে পিনের মতো চিরুনির মতো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে সেই গিল পিন, যে গিল পিনগুলি ফলার বারের উপরে বসানো আছে, এগুলাকে বলা হচ্ছে গিল পিন। যাই হোক, তো এখানে এই চিকন রোলার গুলি হচ্ছে তোমার রিটেইনিং রোলার, এবং মাঝখানেরটা হচ্ছে জকি রোলার। কোনো প্রশ্ন থাকলে করো, আবার বলো। স্যার রিটেনিং রোলারের পিছনে স্যার এটা কি স্যার, মানে দাঁতের এগুলা এটা কন্ডেন্সার, এগুলা 4টা স্লাইভারকে গাইড করার জন্য কন্ডেন্সার। আমরা রোভিং ফ্রেমে যেরকম কন্ডেন্সার দেখেছি না, হ্যাঁ ওরকমই কন্ডেন্সার। যেহেতু স্লাইভারের একটু বিদঘুটে সাইজের, তো কন্ডেন্সারও একটু বিদঘুটে সাইজের আর কি। Then the slivers are drawn forward by the fast-moving drawing roller and drawing pressing roller. আর গিলপিন আর হচ্ছে ফলার বার এবং গিলপিন, এর পরে হচ্ছে এটা নিচের রোলারটার নাম হচ্ছে ড্রয়িং রোলার, আর উপরের রোলারটার নাম হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। ড্রাফট কিন্তু মূলত এই রিটেইনিং রোলার এবং হচ্ছে এই ড্রয়িং প্রেসিং, এদের মাঝখানে হচ্ছে ড্রাফট হয়ে থাকে। রিটেইনিং এবং এই ড্রয়িং এর জোড়া, এই দুইটার মাঝখানে কিন্তু মূল ড্রাফট হয়ে থাকে। তাহলে নিচেরটাকে আমরা বলি ড্রয়িং রোলার এবং উপরেরটাকে আমরা বলি হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। And thereby got drafted in the drafting zone with forward moving several rows of gill pins. আচ্ছা, এর মধ্যে ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলার পার হওয়ার পরে আমরা হচ্ছে ডাবলিংটা করে থাকি। কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে কোন মেশিনে আমরা কত ডাবলিং করি এবং কি পরিমাণ ড্রাফট দেই। তো আমরা হচ্ছে সাধারণত ফার্স্ট ড্র ফ্রেমে আমরা 2 ডাবলিং করি, অর্থাৎ 2টা কার্ডের স্লাইভারকে একসাথে করি। আমরা একটু আগে ভিডিওতে দেখে আসছি 4টা কার্ডের স্লাইভার একসাথে হচ্ছে আমরা মেশিনের একটা জোনে আসলো। এই 4টা কার্ডের স্লাইভার থেকে আমরা হচ্ছে 2টা ড্রোন স্লাইভার বের করব। তো এই যে 4টা থেকে 2টা, অর্থাৎ 2টা কার্ডের স্লাইভার একসাথে হবে, বাকি 2টা কার্ডের স্লাইভার আরেকসাথে হবে। সেই একসাথে হওয়ার কাজটা হবে হচ্ছে এই ডাবলিং প্লেটে। ভিডিওতে আমাদেরকে দেখানো হবে যে ডাবলিং প্লেটটা কোথায় বা কিরকম, কিন্তু ডায়াগ্রাম অনুযায়ী ড্রয়িং এবং ড্রয়িং প্রেসিং রোলারের পরপরই হচ্ছে ডাবলিং প্লেট। ডাবলিং প্লেটের ঠিক পরেই এক জোড়া ডেলিভারি রোলার, উপরে এবং নিচে, এটাও আমাদেরকে দেখানো হবে ভিডিওতে। এবং ডেলিভারি রোলার গুলি হচ্ছে ফ্লুটেড মানে হচ্ছে খাঁজ কাটা, তারা সারফেস স্মুথ না, তারা হচ্ছে খাঁজ কাটা রোলার। Thereafter, the বলো। স্যার তাহলে প্লেটে যে স্যার আমরা 4টা ধাপ দেখছিলাম, ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং, ফোর্থ ড্রয়িং, ওইটা হয়? কোথায় ডাবলিং প্লেটে? না, এটা তো আমরা ফার্স্ট ড্র ফ্রেম নিয়ে কথা বলছি।
সেকেন্ড ড্রয়িং এ আমরা এখনো যাই না, ফার্স্ট ড্রয়িং এই হচ্ছে 2 ডাবলিং হয়, সেকেন্ড ড্রয়িং এ অ্যারাউন্ড 3 ডাবলিং হবে, ফিনিশার ড্রয়িং এ অ্যারাউন্ড 2 ডাবলিং হবে। এগুলো হচ্ছে রেগুলার রেঞ্জ। এখানে আমরা এটা শুধুমাত্র ফার্স্ট ড্র ফ্রেম দেখছি। তিনটা ড্র ফ্রেমের কিন্তু মেশিনের ধাঁচ একই রকম, প্রায় মেশিনের ধাঁচ একই রকম। এখানেও যে কম্পোনেন্ট গুলি আছে হচ্ছে পরবর্তী তিনটা ড্র ফ্রেমে একই কম্পোনেন্ট থাকবে, একটুখানি বেশ কম আছে, কিন্তু তাদের ওয়ার্কিং প্রিন্সিপাল একদম সেম। এটা আমরা ফার্স্ট ড্র ফ্রেম দেখছি। Slivers are doubled. এই যে এটা হচ্ছে ডাবলিং প্লেট। আর এই যে কালো রঙের যে রোলারটা দেখা যাচ্ছে, কালো রঙের, এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। নিচে ড্রয়িং রোলার আছে কিন্তু সেটাকে দেখা যাচ্ছে না। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এই যে এটা একটা স্লাইভার আর পাশে এটা একটা স্লাইভার, দুইটা মিলে একসাথে হবে, এটাই হচ্ছে ডাবলিং প্লেট। আর এখানেও এটা একটা স্লাইভার, এটা একটা স্লাইভার, দুইটা মিলে আরেকটা হচ্ছে ড্রোন স্লাইভার বের হবে। On the doubling plate and এই পাশে হচ্ছে ফ্লুটের ডেলিভারি রোলার, বোঝা যাচ্ছে যে রোলারটার গায়ে হচ্ছে খাঁজ কাটা আছে। এই যে ডেলিভারি রোলারটা খাঁজ কাটা। drawn by a pair of rollers and thereby got drafted in the drafting zone with forward প্রশ্ন আছে কারো? সাইদুর রেজড হ্যান্ড, প্রশ্ন আছে কোনো? স্যার আমাদের ড্রয়িং রোলারের উপরে যে আরেকটা টপ রোলারের কাজ যেটা করতেছে স্যার, সেটা কি টপ রোলার হিসেবে কাজ করতেছে, সারফেস স্পিডে ঘুরতেছে? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা বলি তাকে ড্রয়িং প্রেসিং রোলার। জি স্যার, এটা না, কি সেটাও স্যার মোশন পায়, মোশন পায়। জি স্যার। moving several rows of gill pins. Thereafter, the slivers are doubled on the doubling plate and drawn by a pair of fluted delivery rollers. এবং একই সাথে এই তো ড্রোন স্লাইভারটা বের হয়ে আসলো, দেখো এটা হচ্ছে ফ্লুটেড ডেলিভারি রোলার। ড্রোন স্লাইভারটা যে বের হয়ে আসছে, ড্রোন স্লাইভারটার মধ্যে একটা ওয়েভিনেস দেখা যাচ্ছে, ওয়েভিনেস স্লাইভারের মধ্যে। এই ওয়েভিনেসটাকে আমরা বলি হচ্ছে ক্রিম্প, বা এই ক্রিম্প টার্মটা আমরা কিন্তু ফাইবারের ক্ষেত্রেও ব্যবহার করি। তো এই ক্রিম্পটা আসলে আমরা কেন দেই, এই ক্রিম্পটা হচ্ছে আমরা এখানে তৈরি করি, কিভাবে তৈরি করি একটু পরেই বলবো। তো ক্রিম্প আসলে কেন দেই সেটা আগে জেনে নেওয়া প্রয়োজন, বা ক্রিম্পের কি দরকার ছিল। সাধারণ ফাইবারের তুলনায় আমাদের জুট ফাইবারের হচ্ছে ইন্টার ফাইবার কোহেশনটা কম থাকে, কিন্তু ম্যাটেরিয়ালের স্ট্রেংথের জন্য তো হচ্ছে ইন্টার ফাইবার কোহেশনটা খুব জরুরি। এই কারণে ফাইবারের মধ্যে যেন হচ্ছে ইন্টার ফাইবার কোহেশন বৃদ্ধি পায়, অর্থাৎ একটা ফাইবারের সাথে পার্শ্ববর্তী ফাইবারের গায়ে লেগে থাকার প্রবণতাটা যেন বৃদ্ধি পায়, সেজন্য আমরা এর মধ্যে হচ্ছে ক্রিম্প নিয়ে আসি। এখন কিভাবে ক্রিম্প নিয়ে আসি সেটাই আমরা একটু বোঝানোর চেষ্টা করি। ক্রিম্প বোঝানোর চেষ্টা করার আগে আমরা একটা অ্যানিমেশনে যাব, তবে তার আগে একটা জিনিস একটু চিনিয়ে রাখি। এই যে এখানে একটা বাক্সের মতো দেখা যাচ্ছে, ছোট্ট একটা, এই বাক্সটা হচ্ছে একটা ডেড ওয়েট, অর্থাৎ একটা ছোটখাটো বাটখারা বলতে পারো। এটা একটা ডেড ওয়েট, তার একটা ভূমিকা আছে আমাদের ক্রিম্পিং এর ক্ষেত্রে। আপাতত ডেড ওয়েটটাকে দেখে রাখো। Let us now observe delivery of a creamed sliver into a can. এই যে এটা আরেকটা ডেড ওয়েট, এবং খেয়াল করে রাখো ড্রোন স্লাইভার গুলি ক্রিম্প হয়ে যে বের হয়ে আসে, স্মুথলি কিন্তু বের হয়ে আসে না, একটু থামে, একসাথে বেশ কতগুলি বের হয়ে আসে, আবার একটু থামে, আবার একসাথে কতগুলি বের হয়ে আসে। এই যে দেখো, একটু থামে, আবার একসাথে কতগুলি বের হয়ে The আসে। এটাই হচ্ছে আমাদের ক্রিম্পিং এর সময় হয়। এখন এই ক্রিম্পটা আমরা কিভাবে করি সেটা হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। এই বাক্সটাকে বলা হয় হচ্ছে ক্রিম্পিং বক্স। স্লাইভার যখন ফ্লুটেড ডেলিভারি রোলার থেকে বের হয়ে আসে, তখন এই স্লাইভারটা ক্রিম্পিং বক্স হয়ে তারপরে হচ্ছে ক্যানে জমা হওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা যে মাত্র ডেড ওয়েট দেখালাম, এই ডেড ওয়েট হচ্ছে এটা, এটা হচ্ছে সেই ডেড ওয়েট। এই ডেড ওয়েটটা একটা হচ্ছে তোমার লিভারের উপরে বসানো থাকে। এই লিভারটা ভিডিওতে দেখানো যাচ্ছে না, শুধু ডেড ওয়েটটাকেই দেখা যায়। তো এই লিভারের উপরে হচ্ছে ডেড ওয়েট বসানো থাকে। ডেড ওয়েট যেহেতু একটু ভারী জিনিস, সে করে কি, এই লিভারটাকে হচ্ছে নিচের দিকে ঠেলে দেয়। এবং Slivers নিচের দিকে are ঠেলে দিলে স্লাইভার কিন্তু আর সামনে বের হতে পারে না। ফলশ্রুতিতে কি হয়, স্লাইভার যেহেতু বের হতে পারছে না সামনে, কিন্তু পিছন থেকে তো স্লাইভার ঠিকই আসে। তখন তারা করে কি, এই ক্রিম্প বক্সের মাঝখানের এই জায়গাটায় স্লাইভার গুলি জমা হয়ে যেতে শুরু করে। যতই জমা হচ্ছে,
ততই কিন্তু তারা সংখ্যায় বৃদ্ধি পায় এবং তাদের শক্তি বেড়ে যায়, কারণ পিছন থেকে তো হচ্ছে ড্রোন স্লাইভার আসছেই ক্রমাগত। তো তাদের সংখ্যা বেড়ে বেড়ে একসময় যখন তাদের চাপটা বেশি পড়ে যাচ্ছে, তখন আর হচ্ছে এই সেলফ ওয়েটেড যে লিভারটা সেটা আর চাপ সহ্য করতে পারে না, সে হচ্ছে উপরে উঠে যায়। crimped. এই সে হচ্ছে চাপ সহ্য করতে না পেরে উপরে উঠে গেল। সেই সুযোগে আটকে থাকা ড্রোন স্লাইভার গুলি হুট করে একসাথে অনেকগুলি বের হয়ে ক্যানের দিকে চলে যায়। যেহেতু অনেকগুলা স্লাইভার চলে গেল, তাহলে এখন আবার হচ্ছে সেলফ ওয়েটেড রোলারটা সে ভারী হয়ে যায়, এবং ভারী হয়ে সে পুনরায় হচ্ছে Within the cream box, স্লাইভারটাকে আটকে দেয়। তো স্লাইভারের মধ্যে কেন ওয়েভিনেস তৈরি হয়ে যায়? এই যে তার মধ্যে যে কম্প্রেশনটা তৈরি হলো এই সময়ের মধ্যে, তো যেটা বলছিলাম যে স্লাইভারের মধ্যে হচ্ছে কেন এই ভাঁজটা বা এই ক্রিমটা কেন তৈরি হলো? এই যে যখন সে একটা নির্দিষ্ট ওয়েটে থাকা অবস্থায় কম্প্রেসড হয়েছিল, এই কম্প্রেসড হওয়া থেকেই তার মধ্যে এই ভাঁজটা বা হচ্ছে এই ওয়েভিনেসটা স্থায়ী হয়ে রয়ে যায়, এবং এটা হচ্ছে তার মধ্যে স্থায়ী হয় প্রসেস হওয়ার পর্যন্ত। এই হচ্ছে যে ক্রিম্পিনেস বা হচ্ছে এই কনভলিউশন, এটা হচ্ছে আমরা পাই। আচ্ছা, কেউ কেউ হাত তুলেছো, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার এটাকে এইভাবে মানে আটকে কি সুবিধা হয়? আচ্ছা, সুবিধা কি হয় এটা কিন্তু শুরুতেই বলেছি, আবারও বলি। সেটা হচ্ছে যদি আসলে আটকায় সুবিধা হয় না, আটকায় সুবিধা হচ্ছে আমরা তার মধ্যে ক্রিম্পিনেসটা পাই। আর ক্রিম্প যদি থাকে তাহলে কি হয়? ক্রিম্প থাকলে আমাদের স্লাইভারের মধ্যে ইন্টারফাইবার কোহেশনটা বৃদ্ধি পায়। এখন ক্রিম্প থাকলে ইন্টারফাইবার কোহেশন কেন বৃদ্ধি পায়? তোমার যদি এটা প্রশ্ন হয় তাহলে আচ্ছা এখানেই দেখাই। যেমন ধরা যাক, মনে করো এটা একটা ফাইবার স্ট্রেইট, এটা একটা ফাইবার, আর এটা একটা ফাইবার, তিনটা ফাইবার স্ট্রেইট, তাদের মধ্যে কোনো ক্রিম্প নাই। তাহলে হবে কি, এই অবস্থায় তাদের মধ্যে তোমার হচ্ছে কোহেশন যতটা হবে বা ফ্রিকশনাল বন্ড যতটা তৈরি হবে, আমি যদি তোমার এরকম করি, দেখো তো, যে ফাইবারগুলির মধ্যে একটা ক্রিম্প নিয়ে আসি, ঢেউ ঢেউ ক্রিম্প, এই যে এই ওয়েভিনেস নিয়ে আসি, এই, তাহলে ফাইবারগুলি এরকম হবে, ওয়েভিনেস থাকলে এরকম হবে, তিনটা ফাইবার। এটা স্ট্রেট চুল আর স্যার মানে মানে কোকড়া চুল। হ্যাঁ এরকম। তো যখন আমি হচ্ছে ওয়েভিনেস নিয়ে আসলাম, তখন কিন্তু একটা ফাইবারের সাথে বেশ একাধিক ফাইবারের হচ্ছে তোমার সারফেসের ফ্রিকশন, বা ফ্রিকশন না, ঠিক ফ্রিকশনাল বন্ড, তো ফ্রিকশনাল বন্ড তৈরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে গেল। সুতরাং স্ট্রেট ফাইবারের চাইতে ক্রিম্পি ফাইবার, তাদের ক্ষেত্রে হচ্ছে আমি ইন্টারফাইবার কোহেশনটা বেশি বৃদ্ধি পাবো, কারণ একটা ফাইবার আরো অধিক সংখ্যক ফাইবারের সাথে হচ্ছে ফ্রিকশনাল বন্ড তৈরি করার সুযোগ পাবে, এই জন্য আমরা তাদের মধ্যে এই ক্রিম্পটাকে নিয়ে আসি। আর কোনো প্রশ্ন? স্যার জি। স্যার এই যে ডেড ওয়েটটা যে স্যার উপরে উঠতেছে স্যার, হুম হুম। সেই ক্ষেত্রে সেটা নামার ক্ষেত্রে কে ভূমিকা পালন করতেছে স্যার? নামার ক্ষেত্রে কারণ উপরে উঠে, কেন উপরে উঠে? কারণ স্লাইভার অনেকগুলি যখন জমা হয়ে যায়, হ্যাঁ সবাই মিলে ধাক্কা দিয়ে উপরে উঠে দেয়। জি স্যার। এখন যখন ফাইবার গুলি হচ্ছে ধাক্কা দিয়ে জমে থাকা ফাইবার গুলি চলে গেল, with the এই এখন তো আর কেউ নাই এখানে, তাই না? না স্যার, এখন কিন্তু এই সেলফ ওয়েটেড রোলার এবং ডেড ওয়েট শক্তিশালী, তাই তারা নিজেরা নিচে নেমে যায়, উপরে জয়েন্ট করা থাকে। উপরের দিকে যে উঠতেছে স্যার, সেটার হুম। ক্ষেত্রে ভূমিকা পালন করে কে স্যার? উপরের দিকে তো উঠায় হচ্ছে Sorry, sir, স্লাইভাররা ধাক্কা দিয়ে চলে যায়। হ্যাঁ, আর নিচের দিকে স্যার? নিচের দিকে হচ্ছে যখন স্লাইভার গুলি ধাক্কা দিয়ে চলে গেল, তখন এখানে অল্প কিছু স্লাইভার যে ছিল তাদের শক্তি কমে গেল, জি স্যার। তো গ্র্যাভিটির কারণে তো এটা ডেড ওয়েট, সে নিজেই নিচে ও, নেমে আসবে। জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে ঠিক পারছি। আছে, মনে করো অনেকটা এইরকম, এই এই যে শার্পনার, আরে শার্পনার তো পড়ে যায়, মনে করে এই যে এরকম, তো এখানে জয়েন্ট করা, তো যখন হচ্ছে স্লাইভারের শক্তি কমে যায়, তো এটা ওয়েটের কারণে সে নিজেই নিচে নেমে যায়, আবার স্লাইভাররা যাওয়ার সময় তাকে ধাক্কা দিয়ে উপরে উঠায়, স্লাইভার চলে গেল, জি স্যার, স্লাইভারের আমি শক্তি ব্যাপারটা কম, সে বুঝতে আবার পারছি নিচে। স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন নেই আশা করি, তাহলে আমি এটা মুছে ফেলি তাহলে। হ্যাঁ, help of a self-weighted
The slivers are crimped within the crimp box with the help of a self-weighted lever. This is Krill, a platform for placement of several finisher card rolls at the feet and unwinding them for continuous feeding. Now, we are observing that the finisher card rolls of different sizes have been kept on the crib. This is the right method for card roll feed, what is called staggered feeding. স্ট্যাগার্ড ফিডিং হচ্ছে এই যে এখানে চারটা হচ্ছে কার্ডের রোল দেখতে পাচ্ছ, এক একটা সাইজ কিন্তু এক এক রকম, কোনোটা ছোট কোনোটা বড়, এইভাবে ফিড দেওয়াকে বলা হয়েছে স্ট্যাগার্ড ফিডিং। সুবিধা কি? সুবিধা হচ্ছে যে এখানে চারটা প্যাকেজ কখনোই একসাথে শেষ হবে না, একটা একটা করে শেষ হবে। এখানে যেমন সবার ছোট যেটা সবচেয়ে বাম দিকে সেটা সবার আগে শেষ হবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে ওয়ার্কারের ওয়ার্কলোড কমে যায়। একটা যদি শেষ হয় তাহলে ওয়ার্কার এসে সেই একটাকে চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সবগুলা যদি একসাথে শেষ হয়ে যেত তাহলে ওয়ার্কারকে হচ্ছে মেশিন বন্ধ করে অনেকক্ষণ সময়ের জন্য সবগুলাকে একসাথে চেঞ্জ করতে প্রচুর সময় লাগতো। তো এই জায়গা থেকে স্ট্যাগার্ড ফিডিং এর সুবিধা আছে। The slivers are passing through the drafting zone, having moving gill pins embedding the slivers. It is seen that some portion of the slivers are overflowing, that is, passing over the gill pins, which is totally undesirable, since these sliver portions are being drafted without the controlling action of the gill pins and thereby will cause increased sliver irregularity. We are observing how the gill pins are moved by the screws. এই গিল পিনগুলি কিভাবে মুভ করে? যেখানে একটা স্ক্রু যাচ্ছে, এই স্ক্রুটার মাধ্যমে। At the front side, the gill pins are dropped from the upper screws to the lower screws by a proper cam movement. Here, at the back side, we are observing how the gill pins are lifted from the lower screws to the upper screws, again by the help of a can. এই যে এই ক্যামটা Gill pins নিচ are থেকে dropped উপরে উঠে কিভাবে? from the upper screwing, how the gill pins are lifted from the lower screws to the upper screws, again by the help এই যে একটা ক্যাম আসছে এখানে, খেয়াল করো, এই ক্যামটাই হচ্ছে উপরে ধাক্কা of দিয়ে a can. এই যে এখানে আরেকটা ক্যাম আসছে, এই ক্যামটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবে। মানে নিচের লোয়ার স্ক্রুতে যেই হচ্ছে ফলার বারটা ছিল এটাকে উপরে তুলে দেওয়ার জন্য এখানে একটা ক্যাম আসছে, এটা যাচ্ছে উপরে তুলে দিবে। We are observing the doubling plate by which 2:1 doubling is executed. 2:1 কেন? ওই যে চারটা, এক একটা হচ্ছে তোমার সেগমেন্টে চারটা করে কার্ডের স্লাইভার দেওয়া ছিল, দুইটা থেকে মিলে একটা ড্রোন স্লাইভার, আরো দুইটা থেকে মিলে আরেকটা ড্রোন স্লাইভার বের হবে। The slivers are being crimped and the crimped slivers are collected in the cans. Such crimping is executed to improve the cohesion within the sliver so that sliver does not break easily during withdrawal from the can or passage at the feed of the next drawing stage. The tramping action is shown here, by which এখানে দেখতেছো কিছু রড উঠানামা করতেছে ক্রমাগত। several layers of the delivered slivers এই রডগুলির মাথায় হচ্ছে তোমার একটা ট্র্যাম্পিং হেড আছে, যে ভারী একটা হেড, এটা আমরা একটু পরে দেখব, যার কাজ হচ্ছে এই সোজা কথা একটা ভারী বাটখারা মনে করো রডের মাথায় বসানো, তো যার কাজ হচ্ছে ক্রমাগত স্লাইভারগুলিকে চেপে চেপে ক্যানের মধ্যে ভরা। তো কটনের সাথে মিলালে হচ্ছে একটুখানি আমাদের আশ্চর্য লাগে যে কটনে তো আমরা হচ্ছে হাত দিয়ে ধরতে ভয় পাই,
ম্যাটেরিয়াল কিরকম একটা অবস্থা। আর জুটের ক্ষেত্রে হচ্ছে একটা মোটামুটি হাতুড়ি দিয়ে চেপে চেপে হচ্ছে ভিতরে ভরা হচ্ছে স্লাইভারকে। তো কারণ হচ্ছে জুটে তো আসলে আমরা এরকম কোনো ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করি না যেটার হচ্ছে ইভেননেস কিংবা হচ্ছে কমফোর্টেবিলিটি বা নিয়ে আমরা চিন্তিত। সুতরাং এটা বেশ অবহেলিতই বলা চলে। যেহেতু জুটের মাধ্যমে বানানো প্রোডাক্ট গুলিকে আমরা বেশি দামে সেল করি না, তাই এটা মোটামুটি অবহেলিতই বলা চলে। এই জন্যই এই অবস্থা। Are made compact within the can so that a large amount of drawn slivers can be stored in a single can. এই যে এটা হচ্ছে সেই ট্র্যাম্পিং হেড। আর সে কিভাবে উঠানামা করে, এখানে একটা ক্যাম আছে দেখো। তোমরা যেহেতু তোমার কি ওই ফ্যাব্রিক পরে আসছো, ক্যামটা এখন বুঝে যাবা। এই যে এখানে একটা ক্যাম আছে, Mechanism behind the up and down ক্যাম, এবং এদিকে কানেক্টিং রড, দুইয়ে মিলে হচ্ছে সে উঠানামা movement করে। of the tram is shown here. The positioning of আর এখানে যে থালার মাধ্যমে বোঝানো হচ্ছে, এটা তো সেই ট্র্যাম্পিং হেড, অর্থাৎ চাপ দিয়ে রাখার জন্য যেই বিশাল হাতুড়িটা উপর থেকে নেমে আসে সেটা। আর এই গোল বড় বৃত্তটা হচ্ছে স্লাইভারের ক্যানের হচ্ছে তলদেশ। তো এমন ভাবে বোঝানো হচ্ছে যে ট্র্যাম্পিং হেডের এই মাথার কার্ভেচারটা, এই কার্ভটা যেন অবশ্যই এই বৃত্তাকার হচ্ছে যেই স্লাইভারের ক্যান তার সাথে যেন ম্যাচ করে। তাতে করে হবে কি, ক্যানটা যখন ধীরে ধীরে এইভাবে ঘুরতে থাকবে আর ট্র্যাম্পিং হেডের মাথাটা যদি এখানে ম্যাচ করে, তাহলে পুরা ক্যান জুড়েই হচ্ছে সমস্ত স্লাইভার গুলি কম্প্রেসড অবস্থায় জমা হবে। এই জন্য এটা জরুরি যে ট্র্যাম্পিং হেডের মাথার সাথে এই স্লাইভারের ক্যানটা সেটার জন্য ম্যাচ করে। এই মোটামুটি পরে বাকিগুলো এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর এদিকে আচ্ছা, এদিকে চলে আসি। যেমন এখানে অনেক প্যাকেজ ভরে গেছে। here, the correct doffing process is being shown. Here, the এটা হচ্ছে ড্রয়িং প্রেসিং রোলার। defective drawing pressing roller with cuts is shown. ফাইবারের সাথে ফ্রিকশনের ফলে এখানে দাগ বসে গেছে। তো এটা যত দ্রুত সম্ভব আমাদেরকে চেঞ্জ করতে হবে। ডিজায়ারেবল না যে রোলারের মধ্যে এগুলি থাকা। তো জুটের কোয়ালিটি নিয়ে এমন কে আর মাথা ঘামায়? তো যদি বস্তা বানানোর জন্য হয় তাহলে তো কোনো চিন্তা নেই, এটাই তারা ব্যবহার করতে থাকবে। These needs to be replaced at the earliest to ensure the regularity in the delivered sliver. This is a push bar type fast drying machine. We are observing the feed of the card slivers now the movement of the gill pins in the drafting zone, and now the delivery of drawn slivers after doubling of 2:1. এটা হচ্ছে গিলপিন এবং ফলার বার। Now we'll see the operation of screw gill type second drawing machine. We are observing that the cans with different amount of slivers at the feed. This is again a staggered feeding. We are observing how the stop motion works in case of a breakage of a feed sliver. We are observing how the slivers are joined after a break. This is the drafting zone. The proper embedment of slivers within the gill pins or gilling is shown here.
A doubling of 4:1 is shown here. সেকেন্ড ড্র ফ্রেমে হচ্ছে ডাবলিং বেশি হবে যদি তিনটা ড্র ফ্রেম ব্যবহার করা হয়। তো এখানে যদিও 4:1 বলেছে, তো এটা 3:1 ও হয়। A doubling of 3:1 is shown here. Wrong use of doubling plate is shown here. We are observing the sliver delivery from a second drawing machine. Here we are observing that the crimping weight is missing, যে এটার মধ্যে ওই ডেড ওয়েট যেটা ছিল সেই ডেড ওয়েটটা নাই। which is very much undesirable since for this the appropriate crimping of the output sliver cannot be executed, which may cause operational problem in feed of the next drawing stage. Now we will see the operation of screw gill type finisher drawing machine. We are now seeing at the creel side of a finisher drawing machine. It is seen that the sliver stop motion has not worked. Now the sliver stop motion has worked. Now we are noticing a correct splicing of sliver. We are noticing a wrong splicing of sliver. We are observing a screw gill type second drawing machine. Four persons called peakers are seen engaged in peaking and cleaning operations. এদেরকে বলা হয় পিকার। তারা আসলে যে জন্য আসছে সেটা হচ্ছে যে এই যে ড্রয়িং প্রেসিং রোলার বলো কিংবা হচ্ছে যে কোনো মেশিনের জায়গাগুলিতে যদি কোনো কারণে ফাইবার জ্যাম হয়ে যায়, সেই জ্যামগুলিকে সরানোর জন্য ফাইবারগুলি ওখান থেকে জ্যাম হয়ে যাওয়া জায়গা থেকে সরায় নেওয়ার প্রয়োজন পড়ে। তো এই জ্যাম হয়ে যাওয়া জায়গাগুলি থেকে ফাইবারগুলিকে সরানোর জন্য যারা কাজ করে তাদেরকে বলা হয় পিকার। প্রসেসটাকে বলা হয় পিকিং। অনেকটা ধরে নিতে পারো তারা হচ্ছে মেইনটেনেন্স ডিপার্টমেন্টের লোকজন। In the second drawing machine, the running doffing is being shown. We are observing the oiling of the machine. The cleaning of a finisher drawing machine by air blowing is being shown. এটা হচ্ছে একটা কম্প্রেসড এয়ার পাইপ, আমাদের ল্যাবেও আছে। তোমার কম্প্রেসার এয়ার কম্প্রেসার ব্যবহার করে বাতাসকে খুব জোরে হচ্ছে এয়ার নজল দিয়ে বের করে নিয়ে আসা হয়, তাতে করে হচ্ছে ফাইবার ক্লিন করার জন্য। মেশিনের তোমার হচ্ছে প্রচুর নিডল থাকে, তারপরে যদি মেশিনে ওয়্যার থাকে বা হচ্ছে বিভিন্ন কম্পোনেন্টের ফাঁকে যে ফাইবারগুলি আটকে থাকে, এই ফাইবারগুলিকে হচ্ছে এই কম্প্রেসড এয়ার দিয়ে ক্লিন করে নেওয়া হয়। In the finisher drawing machine,
The running doffing is being shown. The waste sliver is to be placed in a waste can. Let us now see the modern stop motion system. This is the light receiving sensor. This is the light emitting source. In this system, when the sliver breaks, the light from the emitting source is blocked, actuating a stop page of the machine. We are observing the drafting zone with proper gilling of sliver. The presence of the pinning bar ensures such proper embedment or gilling of the slivers within the gill pin. আমাদের হচ্ছে এই ফিনিশার ড্র ফ্রেমে কিন্তু ফলার বারের পুরোটা জুড়ে পিন থাকে না, অল্প কিছু জায়গা জুড়ে পিন থাকে। তো যেহেতু এখানে স্লাইভার হচ্ছে কম, স্লাইভার হচ্ছে চিকন, তো পুরো জায়গা জুড়ে পিনিং এর কোনো প্রয়োজন নাই, অল্প কিছু জায়গা জুড়ে পিন থাকে। তো যেই জায়গা জুড়ে পিন আছে স্লাইভার জন্য ঠিকঠাক ওই পিনগুলির উপর দিয়ে যায়, এই জন্য কন্ডাক্টর ব্যবহার করা হয়, বা এটাকে কন্ডেন্সার হিসেবেও তুমি ধরে নিতে পারো। We are observing a doubling of 2:1. Good condition of pins in the second drawing machine. Bad condition of pins in the second drawing machine. Good condition of pins in the finisher drawing machine. Bad condition of pins in the finisher drawing machine. Now we will see the operation of rotary gill type second drawing machine whose delivery rate is higher. আপাতত এই মোটামুটি আমাদের চলবে, আমরা শীটের দিকে চলে যাই এখন। স্যার 2:1 এবং 4:1 ব্যাপারে বলা যাবে স্যার? হ্যাঁ বলো, 2:1। আর স্যার 4:1 মানে ব্যাপারটা বলা যাবে স্যার একটু, মানে হ্যাঁ অবশ্যই, 2:1 মানে হচ্ছে দুইটা দুই ডাবলিং হচ্ছে আর কি, যে দুইটা কার্ডের স্লাইভার মিলে আমি একটা ড্রোন স্লাইভার পাচ্ছি, কিংবা হচ্ছে দুইটা ফার্স্ট ড্রোন স্লাইভার মিলে আমি একটা হচ্ছে ডেলিভারি সেকেন্ড ড্রোন স্লাইভার পাচ্ছি। আর যদি বলে 4:1 তার মানে হচ্ছে চারটা স্লাইভার মিলিয়ে আমি একটা পাচ্ছি, দুই ডাবলিং আর চার ডাবলিং সোজা কথায়। স্যার স্যার আমাদের জুটের ক্ষেত্রে যখন আমরা ডাবলিং হইতেছে, এটা স্যার আমাদের ড্রয়িং রোলারের পরে এসে ডাবলিং হচ্ছে। স্যার আমরা কটনের ক্ষেত্রে ডাবলিং করতাম তখন সেটা আমাদের মানে ব্যাক রোলারের ওইখানেই ডাবলিং হয়ে যেত না? হ্যাঁ, যেমন কটনে আমরা হচ্ছে ড্রাফটিং করার আগেই ডাবলিং করে ফেলি, কিন্তু জুটে আমরা হচ্ছে আগে ড্রাফট করি তারপরে ডাবলিং করি। জি স্যার। একই হিসাব, ড্রাফট করার সময় হচ্ছে ওই হিসাব করেই ড্রাফটিং করা হয়, ওরকম করেই ড্রাফটিং করা হয় যেন ডাবলিং করার পরে আমি আমার নির্ধারিত কাউন্ট পাই। জি স্যার। আচ্ছা, তো আমরা এখান থেকে যেটা যেটা পড়বো আমি আগে একটু বলে দিই। জুট ড্রয়িং এর এখান থেকে আমরা পড়ে নেব হচ্ছে 1, 2, 3 এবং 4, এই চারটা টপিক পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনে থাকবে। 1, 2,
3 এবং 4 এই 4টা টপিক পরীক্ষার জন্য আমাদের প্রিপারেশনের মধ্যে থাকবে। আর আমরা হচ্ছে একটুখানি কয়েকটা বাকি আছে, যেমন 4টা ডেফিনিশন আমাদের বাকি। ডিফারেন্স এটা চোখে বুলায় নিতে পারো যে আমাদের 3টা ড্র ফ্রেম আসলে দেখতে মোটামুটি একই রকম, কিন্তু কিছুটা পার্থক্য আছে, অল্প কিছু পার্থক্য। তো সেই পার্থক্যগুলো একটু নিজেরা পড়ে নিও, পরীক্ষার জন্য মুখস্থ করার প্রয়োজন নাই। ক্রিম্পিং বক্সটা পরীক্ষার প্রিপারেশনের জন্য লাগবে। আর হচ্ছে আমাদের ড্র ফ্রেমটা কিভাবে হচ্ছে কাজ করে এটাও আমাদের পরীক্ষার জন্য লাগবে। ড্র ফ্রেমের ওয়ার্কিং প্রিন্সিপাল 4টা ডেফিনিশন নিয়ে আমি একটু কথা বলবো। এই 4টা ডেফিনিশন ভিডিওতে ব্যাখ্যা করা হয় নাই, তাই এটা নিয়ে আলাদা করে একটু কথা বলি। প্রথম ডেফিনিশন বলা হচ্ছে রিচ কাকে বলে। এগুলো কিছু আমাদের জুট ড্র ফ্রেমের টার্ম। রিচ বোঝানো হয় ফ্রন্ট রিটেনিং রোলার থেকে শুরু করে আমার হচ্ছে এই ড্রয়িং রোলার পর্যন্ত যে দূরত্ব। আমি আবারও বলি, ফ্রন্ট রিটেনিং রোলার থেকে শুরু করে ড্রয়িং রোলার পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে রিচ, REACH। দ্বিতীয় টার্ম যেটা, সেটাকে বলা হচ্ছে নিপ। নিপ কাকে বলে? আমার হচ্ছে সবার সামনে যেই গিল পিন, অর্থাৎ ড্রয়িং রোলারের থেকে সবচেয়ে নিকটে যে গিল পিন, ওই গিল পিন থেকে ড্রয়িং রোলারের যে দূরত্ব সেটাই হচ্ছে নিপ। আমি আবারও বলছি, ড্রয়িং রোলারের সবচেয়ে নিকটবর্তী গিল পিন থেকে ড্রয়িং রোলারের যে দূরত্ব সেটাকেই বলা হয় হচ্ছে নিপ। তারপরে হচ্ছে পিচ অফ ফলার বার কাকে বলে। পিচ কাকে বলে এটা তো শুনেই বোঝা যাচ্ছে, পিচ হচ্ছে পাশাপাশি দুইটা ফলার বারের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে পিচ। আর সবার শেষে যেটা, সেটা হচ্ছে লিড পার্সেন্টেজ। যেখানে লিড পার্সেন্টেজ বলা হয় আমাদের মেশিনে রিটেইনিং রোলারের সারফেস স্পিড থেকে ফলার বারের সারফেস স্পিড কিছুটা বেশি রাখা হয়। মূল ড্রাফট যদিও রিটেইনিং এবং ড্রয়িং এর মধ্যে হয়, কিন্তু তারপরও হচ্ছে তার যে পিনিং ইফেক্টটাকে হচ্ছে আরো ইফেক্টিভ করার জন্য যেটা করা হয়, রিটেইনিং এর চাইতে সারফেস স্পিডের চাইতে এই ফলার বারের সারফেস স্পিড কিছুটা বেশি রাখা হয়। এখন রিটেইনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, রিটেইনিং রোলারের চাইতে ফলার বারের সারফেস স্পিড কত পার্সেন্ট বেশি, সেটাকে আমরা বলি হচ্ছে লিড পার্সেন্টেজ বলি। ব্যাস, এই 4টাই হচ্ছে আমাদের ডেফিনিশন, যেইগুলিকে প্রয়োজন ছিল কিন্তু ভিডিওতে আসে নাই, সেগুলো এখন আমরা বলে দিলাম। এখন আমরা মোটামুটি হচ্ছে জুট ড্রয়িং এর হচ্ছে মোটামুটি শেষের দিকে। কোনো প্রশ্ন থাকলে বলো। আমার পক্ষ থেকে আপাতত বলা এতটুকুই শেষ। এটা পাবো কিভাবে স্যার, মানে শীটটা? ওই যে ব্লগ সাইটে আছে, স্টুডেন্টস কর্নারে। স্যার জুটের জন্য স্যার কোন কোন চ্যাপ্টার পড়তে বললেন স্যার? এই যে বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার, এখানে পেয়ে যাবা। স্যার কোন কোন চ্যাপ্টার পড়তে বললেন স্যার? আজকে কোন চ্যাপ্টার পড়ছি বলো তো? স্যার আজকে জুট ড্রয়িং। জি, তাহলে আজকে জুট ড্রয়িং এ থাকুক, পরে সামনে যদি আরো চ্যাপ্টার পড়ি তাহলে আরো যোগ হবে, আর না পড়লে তো বাইচাই গেলা। স্যার এই যে এক্সামের জন্য যেটা বললেন স্যার 4টা, এখনো পড়াই নাই তো। ও ঠিক যা আছে পড়াই নাই তা তো আর এক্সামে আসবে না। 4টা নাকি কি উল্টাপাল্টা শোনো। স্যার ওই যে আপনি বললেন এক দুই তিন চারের কথা বললেন গুলো স্যার। 1 2 3 4 ওইটার কথা বলতেছেন, ওইটার কথা বলতেছেন। জি ও স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা তো টপিক, চ্যাপ্টার নাকি বোকা। ও এই সরি যে স্যার। জুট ড্রয়িং এর মধ্যে 1 1 2 2 3 3 4, হ্যাঁ 1 এই 2 3 4টা 4 টপিক তো তুমি পড়বা আর কি, এখান থেকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। জি স্যার। আচ্ছা, এই আর কি। স্যার, এর ভিডিওগুলো বাহিরে দেখবা। বলো। এই 4টা টপিকের বাহিরে স্যার আর কিছু পড়বো না এক্সামের জন্য? না, এক্সামের জন্য এই 4টা টপিকই পড়লেই চলবে। তবে খুব জরুরি যেটা, সেটা হচ্ছে ভিডিওগুলি দেখে রাখা, পুরান ভিডিওগুলোও দেখে রাখো তাহলে, কারণ তোমার কাছে এখন হাওয়া থেকে মনে হচ্ছে যে কই থেকে কি জুট ড্রয়িং চলে আসলো, হাওয়া থেকে মনে হচ্ছে। তো হাউ ডু দে ডু ইট লিখে সার্চ দিয়ে জুট সিলেকশন, ব্যাচিং এবং জুট কার্ডিং ওই ভিডিওগুলোও দেখে নিও, খুবই সহজ। আজকে যেরকম দেখলে না যে এরকম সহজ সহজ ইংরেজিতে খুব ধীরে ধীরে বলে যাচ্ছে, ঠিক এরকমই। তো ইনশাল্লাহ নিজে দেখলেই বুঝে যাবা। জি স্যার। তো একটা আইডিয়া হবে, তখন তুমি জুট ড্রয়িংটা যদি দেখো তাহলে দেখবা যে বোঝা যাবে আর কি, যে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে হচ্ছে। এটা কি বাংলাদেশের স্যার ভিডিওটা? না না, ইন্ডিয়া। বাংলাদেশে আমরা এসব ভালো কাজ সাধারণত করতে পারি না বা করি না আর কি, আমরা একটু অলস লোক তো। হ্যাঁ, আমার নিজের কথাও যদি বলি তাহলে আমি নিজেও তো করি না, এই আর কি। তোমরা কোন সেকশন যেন? সেকশন কোন সেকশন? 2 স্যার। সেকশন 2। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা প্রশ্ন না থাকলে লিভ নিতে পারো। চ্যাট বক্সে তো আইডি অনেকক্ষণ ধরে লিখে যাচ্ছ, তো আমার মনে হয় সবাই আইডি লিখে ফেলছে এতক্ষণে।